স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। কালো টাকা আর আলোতে আসছে না। আইনের ভাগ বেশি থাকায় তার প্রধান ঠিকানা সুইস ব্যাংক সহ অন্যান্য দেশের ব্যাংকে। একই কারণে মালয়েশিয়ায় দ্বিতীয় দেশ হিসেবেও প্রকল্পে বাংলাদেশের সর্বোচ্চ বিনিয়োগকারীরা যাচ্ছেন। কানাডায় আমাদের বেগমপাড়া অঞ্চল বেশি অর্থেরই অন্যরকম সংস্থান বলে অভিযোগ। যুক্তরাষ্ট্র, হংকং, সিঙ্গাপুর বিভিন্ন ব্যাংকেও মিলে বাংলাদেশিদের টাকার খোঁজ। দেশের টাকা দেশে ফিরিয়ে আনার জন্য দরকার সরকারের জোরালো পদক্ষেপ, এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। এসব নিয়ে আজকের আলোচনা পরিযায়ী টাকা। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন গবেষক, লেখক ও সাংবাদিক আফসান চৌধুরী, আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটে PRI এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর এবং NRB গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান ও মানবাধিকার কর্মী নিজাম চৌধুরী। আপনাদের স্বাগত। আমরা প্রথমেই আফসান চৌধুরীর কাছে জানতে চাইব যে এই যে টাকা দেশ থেকে চলে যায়, অন্য দেশে আশ্রয় নেয়, এই কথাটি আমরা অনেক দিন যাবৎ শুনে আসছি। এটা বলা যায় যে অনেক পুরনো একটি কথা, কিন্তু এগুলি এখনো পর্যন্তও কিন্তু একটা শোনা কথার মতো। যদিও আমরা খুব অল্প কয়েক বছর যাবৎ জানতে পারছি সুইস ব্যাংক, তাদের কেন্দ্রীয় ব্যাংক যেটা সুইস ন্যাশনাল ব্যাংক, তারা একটা তথ্যপত্র দেয় যে বাংলাদেশি ন্যাশনাল হিসেবে কতজনের টাকা সেখানে রক্ষিত আছে। তো এই ধরনের টাকার যে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাচ্ছে, সেটা আসলে কি কারণে যাচ্ছে, কোন সামাজিক পরিপ্রেক্ষিতে এই টাকাগুলি দেশের বাইরে যাচ্ছে? চুরির টাকা সরানোর প্রচেষ্টা এবং সফল প্রচেষ্টা এটা দীর্ঘদিনের, এবং আগেও এটা মানুষ চুরি যখন করত তখন টাকাটা লুকিয়ে রাখার বিভিন্ন পদ্ধতি ছিল। পশ্চিমেও টাকাটা চুরি হয়েছে। নাসিরের যেসব চুরি ছিল সেই চুরি তো এখনও সুইস ব্যাংকের বিভিন্ন ভল্ট থেকেও তাদের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, টাকা পাওয়া যাচ্ছে। তো এটার দীর্ঘদিনের ইতিহাস। যখন পশ্চিমে বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থারা সবল হয়েছে, তারা এটাই চাপ এসছে, এবং গত 10-15 বছরে এটা পশ্চিমে অনেকটা কমেছে বা কমার দিকেই। কারণ যেহেতু এটা অনেকটা টেররিস্ট ফান্ডিংকে করার জন্যে সারা বিশ্বের যে এই যে জাল, এটার দিকে তারা তাকাতে বাধ্য হয়েছে। তারা হয়তো তারাও একটু ছাড় দিত। তো আমাদের দেশে যেহেতু মোটামুটি যারা ক্ষমতাবান, সে দলেরই হোক, যে অবস্থারই হোক, তারা ক্ষমতাবান এবং চোর দুটোই একই সাথে, সেই কারণে আমাদের দেশ থেকে বিদেশে টাকা পাঠানোটা অনেক সোজা। এবং আমাদের দেশের যদি সুইস ব্যাংক বলেন, আপনি সুইস ব্যাংকে হয়তো 3200 কোটি টাকার কথা বলেছে, অন্য সকল ব্যাংকেও যদি আপনি ধরেন তাহলে এটা আপনি পাবেন। আমি নিজে যেহেতু কানাডায় থাকতাম, আমি দেখতাম যে কানাডায় প্রচুর মানুষ বিশাল কয়েক মিলিয়ন ডলার দিয়ে বাড়ি কিনছে, এবং ওদেরকে জিজ্ঞেস করলে ওরা বলবে যে তারা ইনভেস্টর ভিসা। তো কানাডিয়ান সরকারও চোখ তুলে তাকায় না যে ইনভেস্টর ভিসা হারামের টাকায় না হালালের টাকায়, সেটা তো তাদের বিষয় না। কিন্তু টাকাটা বিভিন্নভাবে চলে গেছে। তো আপনি যদি বলেন যে আমাদের সরকার, অর্থনীতিবিদরা যদি বলেন যে আমাদের সরকার উদ্যোগ নিলে এটা কমবে, আমি বলবো আমাদের সরকার কোনোদিনই উদ্যোগ নেবে না। আমাদের সরকারের উদ্যোগ নেওয়ার কোনো আগ্রহ নেই। যে এই দেশে চুরির টাকা হালাল করার পদ্ধতি আছে এবং বাজেটের পর বাজেটে আসে, এবং সেটা এইভাবে আসে না যে এটা আমাদের দেশে অর্থনীতিতে কি ক্ষতি করছে। বলা হচ্ছে যে চুরির টাকা অর্থনীতিতে এলে বিনিয়োগ হবে। তো আপনি যদি চুরির টাকা অর্থনীতিতে বিনিয়োগের প্রক্রিয়াটাকে প্রতিষ্ঠা করে ফেলেন আপনার অর্থনৈতিক অর্থায়নের অংশ হিসেবে, সমস্যাটা যেটা দেখা যায়, তাহলে আপনি চোরকেই প্রশ্রয় দেন। তাহলে আর দুর্নীতিকে আপনি বলতে পারেন না যে আপনি দুর্নীতির বিরোধী। আর যেহেতু আমি দুর্নীতির ওপরে গবেষণা সঙ্গে জড়িত, আমরা দেখতে পাই যে দুর্নীতি দমন কমিশন মোটামুটি চোর যাতে না ধরা পড়ে বা তাদেরকে এতই অথর্ব করে রাখা হয় যে তারা ধরতে পারে না, এটা সবকিছুই জড়িত হলো যে আমাদের দেশে অসৎ উপায়ে আয় করলেও এর কোনো বাধা বিপত্তি নাই। তো সেই ক্ষেত্রে সেই পরিপ্রেক্ষিতেই চুরির টাকাটা যায়। কারণ এখানে সবসময় ভয় থাকে এটা কোন দেশে কোন সময় কি ঝামেলা হবে, ওইটা দেশটা নিরাপদ। আর ওই দেশে আপনার টাকা কোথায় আছে খুঁজতে যাচ্ছে না। সুইজারল্যান্ডেও এখনো আপনার, ওরা তো বাংলাদেশে যারা টাকা আছে তাদেরকে ধরে জিজ্ঞাসা করেনি যে হ্যাঁ এটা কোত্থেকে পেয়েছো তুমি, তারা একটা লিখে দেয় যে আমরা ধরে নিচ্ছি তুমি এটা ট্যাক্স দিয়েছো, কিন্তু যে ট্যাক্স দিয়েছে কি দেয়নি সেটার তো খোঁজ তো আর করে না। এই পরিপ্রেক্ষিতে তো চুরির টাকা যাবেই। আহসান এইচ মনসুর, আপনার কাছে জানতে চাইব, এই যে টাকাটি যাচ্ছে এবং টাকা আমাদের দেশে যেটা আফসান ভাই বলল যে এটা মূলতই হয়তো চুরির টাকা,
এই টাকাটি যেই ডেস্টিনেশনে যাচ্ছে সেইগুলি তো আমাদের ধারণা অনুযায়ী যথেষ্ট বলা যায় ট্রান্সপারেন্ট কান্ট্রিজ, হ্যাঁ, তো সেইখানে এই টাকাটা আসলে যাচ্ছে কিভাবে, এটার রুটটা কি? রুট কিন্তু অনেকভাবেই হয় এবং কিছু ফর্মাল চ্যানেলে হয়, কিছু ইনফর্মাল চ্যানেলে হয়। ফর্মাল চ্যানেল হচ্ছে যেমন আমি এক্সপোর্টকে আমি আন্ডার ইনভয়েস করলাম, আমি পাঠালাম $200 মিলিয়ন জিনিস, আমি লিখলাম $100 মিলিয়ন। 100 মিলিয়ন কিন্তু আমি ওখানে সরিয়ে ফেললাম অ্যাজ এক্সপোর্টার বা গ্রুপ অফ এক্সপোর্টার্স। সে টাকাটা কিন্তু হালাল হয়ে গেল, ব্যাংকিং সিস্টেমের মধ্যে দিয়ে ট্রান্সফার হয়ে গেল এবং তারা ওখানে দেখাবে যেটা আমি এক্সপোর্ট করেছি এটা আমার টাকা এবং এটা আমি ওখান থেকে বাঁচিয়ে আমি আমেরিকাতে বিনিয়োগ করব। এখানে আর টেরোরিজমের কোনো গন্ধও আসতো না, কোনো কিছু যায় না। কিন্তু ওখানে যারা এক্সপোর্টটা, ওইখানকার যারা ইম্পোর্টার, তাদের তো সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই। তারা শুধু বলবে যে ঠিক আছে আমার টাকাটা তুমি এখানে বাংলাদেশে 100 পাঠিয়ে দাও আর 100 তুমি আমার এই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে জমা করে দাও, তারা করে দিবে। আইনগত কোনো বাধা তাদের নাই, কারণ তাদের তো ক্যাপিটাল অ্যাকাউন্ট ফ্রি, তাদের তো কোনো রেস্ট্রিকশন নেই। তাদের অনলি রেস্ট্রিকশন হচ্ছে যেটা ইউ হ্যাভ টু নো দ্য পার্সন। পার্সন তো আমি চিনি, সে বিজনেসম্যান, সে আমাদের রপ্তানি করে আমার এখানে, অসুবিধাটা কোথায়? কোনো অসুবিধা নেই। আমদানিকারক একই জিনিস হচ্ছে, আমি হংকং থেকে আমদানি করছি বা সিঙ্গাপুর থেকে আমদানি করছি, আমি বললাম যে আমি ক্যাপিটাল মেশিনারি আমদানি করছি, আমি বললাম যে আমি ধান চাল বা ভোজ্য তেল আমদানি করছি, এখানে কোনো ট্যাক্স নেই। ফলে যেটা হচ্ছে কম ট্যাক্সের জিনিস আমদানি করবে তারা, তারা কিন্তু রেফ্রিজারেটর বা মোটর গাড়ি আমদানি করবে না, কারণ ওখানে দিলে পরে গলা কাটা যাবে ট্যাক্সে। কম ট্যাক্সের জিনিস দিয়ে তারা ওখানে 3% বা 1% ট্যাক্স বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দিল, কিন্তু 100 টাকার জিনিস আমদানি করতে গিয়ে 50 টাকা নিয়ে আসলো জিনিস, আর বাকি 50 টাকা সিঙ্গাপুর, হংকং বা মার্কিন যুক্তরাষ্ট্র বা লন্ডনে তারা জমা করে ফেললো। এটাও কিন্তু পারফেক্টলি হালাল। কোনো এখানে কোনো আইনগতভাবে বিদেশিদের চোখে এখানে কোনো টেরোরিজম নাই, এখানে সে আর্নড ইনকাম, সে তার টাকাতে তাকে দেওয়া হয়েছে, সে রেখে দিয়েছে। আর এটা তো হলো বিজনেসম্যানরা করে এটা। আর যারা করাপশন হয় বড় বড়ভাবে, এই যে রাশিয়ার সাথে একটা ডিল হলো, অস্ত্র ডিল, অমুকের সাথে একটা বড় ডিল হলো, বা চীনের সাথে একটা বড় ডিল হলো, এখানে হয়তো বলা আছে যে 15% 20% আমাকে বা আমাদেরকে দিয়ে দিবে। তারা ওইখানে ওই কোম্পানি থেকে সুন্দরভাবে কোন কোন অ্যাকাউন্টে দিতে হবে বলে দেওয়া হয়, তারা সেই অ্যাকাউন্টে ওইটা দিয়ে দেওয়া হয় যে কমিশন। এটা কমিশন হয়ে গেল। আমাদের রাজনীতিবিদরা এটা বা কিছু কিছু উচ্চ সরকারি কর্মচারী এটা রেগুলার করে থাকে এবং এটাও আবার হালাল হয়ে গেল তখন তাদের কাছে, কারণ কমিশন অমুক কোম্পানি দিয়েছে অমুকের নামে এবং সেই ব্যক্তিও ভালো মানুষ, এটাও ভালো মানুষ, তাদের কাছে তো ক্রিমিনাল কোনো অফেন্স নাই, সো দে আর লেজিটিমেট। থার্ড যেটা হচ্ছে যে আমাদের ছোটোখাটো লোকেরা, যেমন প্রচণ্ডভাবে আমাদের বাংলাদেশের কিন্তু এখন ঢাকাতে ফ্যামিলি আছে অনেক সংখ্যক যাদের ছেলে মেয়েরা বাইরে, এখানে বাবা মা বুড়ো বুড়ি, তাদের সম্পত্তিটা কি হবে? যখন মারা গেল বা তার আগেই বিল্ডারকে যখন দিল 10টা 20টা ফ্ল্যাট পেয়ে গেলে এখন করবেটা কি? তারা টাকাটা তো নিয়ে যেতে হবে, তারা তো এখানে থাকে না, এখানে থাকবেও না, তারা তো এনআরবি। ফলে যেটা হয় যে এটাও লেজিটিমেট টাকা, এটাও নিতে হলে ইলিগালি নিতে হবে হুন্ডির মাধ্যমে, বা হয়তো আরেকজন, আমি যখন ওয়াশিংটনে ছিলাম বা আপনি যখন নিউ ইয়র্কে ছিলেন, আপনাকে বললো ঠিক আছে টাকা আপনি নিউ ইয়র্ক থেকে ভাই দিয়ে দেন, আপনি এখন 5টা ফ্ল্যাট নিয়ে নেন, হয়ে গেল ট্রানজ্যাকশন, বার্টার, টাকা ট্রান্সফার হয়ে গেল, এখানে চলে আসলো। এগুলো ঠেকানোর কোনো উপায় নেই, সত্যি কথা বলতে এটার কোনো উপায় নাই। এটার উপায়টা হচ্ছে হ্যাঁ, প্রথম যেটা দুর্নীতি এবং পলিটিক্যাল টেরোরিজমের মাধ্যমে বা পলিটিক্যাল কমিশনের মাধ্যমে, যেমন ইন্ডিয়াতে বফুরের ঘটনা হলো, বাংলাদেশেও হয়েছে এরশাদ সাহেবের বিরুদ্ধে, বা আমাদের বর্তমান সরকারের প্রথম টার্মে এটা মিগ কেনা নিয়ে এগুলো কেলেঙ্কারি হয়েছে এবং এটা সত্যতা আছে কি নাই সেটা কোনোদিনও উদ্ঘাটিত হয় নাই এবং হবেও না। তো এইগুলোর থেকে কিন্তু এই বাণিজ্য এগুলো হয়ে থাকে। কাজেই আমাদের কোনো সরকারেরই ইচ্ছা হবে না নিজেদের প্রতিবিম্ব ওই আয়নায় দেখতে। তারা কোনোদিনও সুইস গভর্নমেন্টের কাছে যাবে না, বা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যাবে না, বা সিঙ্গাপুরের কাছে যাবে না যে তোমরা আমাদেরকে লিস্ট পাঠাও। যদি কাউকে ভিক্টিমাইজ করতে হয় তাহলে কিন্তু তারা পারে। বর্তমান সরকারই কিন্তু কোকো যে কয়েক মিলিয়ন ডলার নিয়ে গিয়েছিল বা কি কয়েক লক্ষ ডলার নিয়ে গিয়েছিল, সেটা একদম তারা ফেরত নিয়ে এসছে। কাজেই আমরা চাইলে পারি, সীমিত বাংলাদেশের সীমিত সাধ্যের মধ্যেও আমরা এটা কার্যকর করতে পারি, কিন্তু আমরা তো করবো না।
মূলত আসলে এই কোকোর যে উদাহরণটি দিলেন যে টাকা আসলে গেলে আনা যায়, সেটা একটি ক্লাসিক উদাহরণ, এবং এটা আমার মনে হয় যে এটাকে আমরা- আর কেউ টাকা নেয় নাই বলেই প্রতীয়মান হয়, যেহেতু আর কারোর বিরুদ্ধে সরকার ব্যবস্থা সেটাই নিতে আমরা পারে। ধরে নিব আইনগতভাবে। Unless you are নিজাম proven to be চৌধুরী, guilty, আপনি you are- দীর্ঘদিন বিদেশে ছিলেন, ব্যাংকিং সেক্টরেই কাজ করেছেন। এই যে টাকা আমরা জানছি, এই টাকাগুলি কি মনে হয় সবই বাংলাদেশ থেকে গিয়েছে, নাকি আসলে কিছু জেনুইন টাকাও সেখানে আছে? আসলে সুইস ব্যাংকে যে আমরা ছোটবেলা থেকে শুনে আসি যে পৃথিবীর বড় বড় সম্পদশালী লোকেরা তাদের টাকাগুলো সুইস ব্যাংকে রাখে। এখন এটা একটা একটা আপনি যদি একটা হাই স্কুলের ছেলেকে জিজ্ঞেস করেন ভাই সুইস ব্যাংকে কেন টাকাটা রাখা হয়, সে কিন্তু সহজ ভাষায় উত্তরটা দিতে পারবে না। সারা পৃথিবীতে কিন্তু ব্যাংক আছে, আমেরিকায় আছে ব্যাংক, ইংল্যান্ডে আছে, সব জায়গায় না রেখে সুইস ব্যাংকে কেন রাখতে হবে? সুইজারল্যান্ড এমন একটা দেশ, তাদের মোট জিডিপির ম্যাক্সিমাম ইনকাম আসে এই ব্যাংকিং সেক্টর থেকে। ওই দেশে 283টা ব্যাংক আছে। দেখেন আমাদের দেশে 170 মিলিয়ন পিপল, মাত্র টোটাল ব্যাংক হচ্ছে 57টা। এর মধ্যে অনেকে বলে যে না অতিরিক্ত ব্যাংক হয়ে গেছে, যদিও আমাদের জনসংখ্যার 40% এখনো আনব্যাংক অবস্থা রয়ে গেছে। আর অথচ ওই দেশটা হচ্ছে মাত্র 15,000 বর্গ মাইলের একটা দেশ, জনসংখ্যা হচ্ছে মাত্র 8 মিলিয়ন। তাহলে সেখানে 283টি ব্যাংক কেন দরকার, এবং কেন 93টি ফরেন ওন ব্যাংক দরকার? বিদেশি মালিকানায় 93টি ব্যাংক আছে পৃথিবীর বিভিন্ন দেশের। সেই দেশে বর্তমানে যেটা কমে আসছে 2014 সালে $1.32 ট্রিলিয়ন ডিপোজিট আছে। সেই তুলনায় আমরা বাংলাদেশের কথা বলছি, এখন 3,236 কোটি টাকার মতো একটা খবর কি পত্রিকায় উঠেছে। আমি ওদের ওয়েবসাইটও আজকে দেখলাম, আপনারা যখন আমাকে ডাকলেন আমি একটু ঘাটাঘাটি করলাম। তো একটা জিনিস আমি দেখলাম, সে তুলনায় এটা তো পিনাটস, এটা কিছুই না। আর যেমন ভারতের কথা কিছুক্ষণ আগে ভাইজান বললেন, ভারত ইতিমধ্যে একটা স্পেশাল ইনভেস্টিগেশন কমিটি করে দিয়েছে, ইয়াকে দিয়ে এমবি শাহকে দিয়েছে, ওয়ান অফ দি চিফ জাস্টিস ছিলেন আগে। ওরা অলরেডি 14,000 রুপিজের একটা সন্ধান পেয়ে গেছে, 14,000 crore রুপিস। তাহলে এটা বিশাল। আপনি যদি এটাকে করেন, ডলারে করেন অথবা টাকায় করেন, তাহলে কি পরিমাণ, এটার কোনো শেষ নেই। আর আপনি যেটা বলছিলেন প্রায় পদ্মা সেতু নির্মাণ খরচের সমান। খরচের সমান। খুবই কম তাহলে। আপনি একটা প্রশ্ন করেছেন আমাকে যে এই টাকাটা কি সবগুলোই কি খারাপ টাকা না ভালো টাকা? যেমন আমি এখন আপনাকে একটা উদাহরণ দিতে পারি। সারা বিশ্বে এখন আমাদের 1 কোটি প্রবাসী বাঙালিরা আছে। এর মধ্যে সবাই কিন্তু আমেরিকা, কানাডা এবং ইংল্যান্ড ছাড়া সবাই কিন্তু সেসব দেশের নাগরিক নয় কিন্তু। এবং আমার জানা মতে অনেকে অনেক বড় বড় ব্যবসা করছে। যেমন আমেরিকাতে অনেক বাঙালি আছেন যাদের ইন্ডাস্ট্রিতে ইয়ারলি টার্নওভার হয় $2 থেকে $300 মিলিয়ন। আমার কয়েকজন ফ্রেন্ডও আছে, আমি পরিচিত। এখন ট্যাক্স ঝামেলা কিন্তু সারা পৃথিবীতেই আছে। আমি ওদের আরেকটা একটা অংশতে বলতেছিলাম, যদি বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে যদি 70% ব্যবসায়ী যদি সঠিকভাবে ট্যাক্স দেয়, আজকে যে আমাদের বাজেটে ঘাটতি আছে এটা মোটেই থাকবে না। এবং বাংলাদেশের ইসলামিক লাইনে একটা কথা বলি, যদি 100% লোক জাকাত দেয় তাহলে এই দেশে আর কোনো অভাব থাকবে না। এগুলো তো হলো আমাদের একটা একটা ভাবনার একটা ফসল হতে পারে, কিন্তু আসলে বাস্তবতা তা নয়। তো আপনি যেটা বলতেছিলেন, এই টাকাগুলোর মধ্যে 3,236 কোটি টাকা আমি দেখলাম বাংলাদেশিদের নামে আছে। তো এই বাংলাদেশি সবগুলো যে বাংলাদেশের বাংলাদেশি সেটাও তো হয়তো না। যেমন একজন আমেরিকান যদি সে সিটিজেনশিপ না নিয়ে থাকে, সে একজন গ্রিন কার্ড হোল্ডার, তাকে কিন্তু ওখানে বাংলাদেশি হিসেবে ট্রিট করা হবে যদি সে অ্যাকাউন্ট করে। একজন কানাডিয়ান, সে যদি কানাডার সিটিজেনশিপ না নিয়ে অথবা ইংল্যান্ডের সিটিজেনশিপ না নিয়ে যদি ওখানে অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করাটা কিন্তু খুব ইজি, আপনি ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট করতে পারেন। সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করাটা কোনো কঠিন কোনো ব্যাপার না। আর উনি যেটা বললেন, সুইস ব্যাংক কেন, সারা পৃথিবীর কোন দেশ আছে যেখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে করতে দেবে না? আপনি হংকংয়ে করতে পারেন, দুবাইতে করতে পারেন, সিঙ্গাপুর করতে পারেন, সব জায়গায় তো করতে পারেন। কিন্তু এখন মূল কথা যেটা কিছুক্ষণ আগে আমরা সবাই বলতে চেষ্টা করলাম, যে সরকার চাইবে না। আমি তো দেখলাম গতকালকেই বাংলাদেশ ব্যাংক থেকে ঘোষণা করা হলো ওনারা ইমিডিয়েটলি একটা ইনভেস্টিগেশন করবেন, যে পত্রপত্রিকায় যে নিউজটা উঠছে সুইস ব্যাংকের ব্যাপারে, বাংলাদেশের ব্যাপারে, এটার ব্যাপারে একটা ইনভেস্টিগেশন হবে। তো আমরা আশা করব, তিনি যেভাবে বললেন একজনের কথা যে তার টাকা সরকার ফেরত নিয়ে এসছে,
সরকার ইচ্ছা করলে কিন্তু পারে, এবং আমি বিশ্বাস করি বর্তমান যে নিজাম চৌধুরী, আমরা সরকার ইচ্ছা করলে কিভাবে পারে সেই জিনিসটাই একটু জানবো একটা বিরতির পরে। সরকারি দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আফসান চৌধুরী, আমরা একটু আপনার কাছে আবার চলে আসবো। যেই প্রসঙ্গটি উঠেছে যে এই টাকাগুলি আনতে হলে একটা রাজনৈতিক আসলে সিদ্ধান্ত এবং উইল প্রয়োজন হয়, এটা আসলে কতটুকু সম্ভব এবং সেটা করতে হলে কি কি করণীয় আছে মনে করেন? ফেরত আনার জন্য যে প্রক্রিয়া আছে সেটা পৃথিবীর বিভিন্ন দেশে এটা প্রমাণিত হয়েছে। আপনি যদি সাউথ আমেরিকান ডিকটেটরদের কথা দেখেন, যারা 70-এ ক্ষমতা এসছিল বিভিন্ন জায়গায়, ইনক্লুডিং অগাস্টে পিনোশে, তার টাকাটা কিন্তু আমেরিকান একটা কোম্পানিতে পাওয়া গিয়েছিল $6 মিলিয়ন মতো। সেই টাকাটা কিন্তু ফেরত গেছে। আরও বিভিন্ন যেসব লোক টাকা রেখেছিল তাদের টাকাটা কিন্তু সেসব সরকারকে দেওয়া হয়েছে, এবং এটা রক্তর টাকা নামে এটা ফেরত দেওয়া হয়েছে। নাৎসিদের যেসব টাকা সুইস ব্যাংকে ছিল, নাৎসিদের পেইন্টিং, ওখানে ভল্টে তো অন্যান্য জিনিসও থাকে, সেগুলোও কিন্তু ফেরত গেছে। অতএব আন্তর্জাতিকভাবে এটা সম্ভব। আর বাংলাদেশের ক্ষেত্রে কোকোর যে টাকা ফেরত এসছে সেটাই প্রমাণ করা যায় যে সরকারের ইচ্ছা থাকলে এটাও সম্ভব। তখন বাংলাদেশে আপনি যদি এই দুর্নীতির তালিকা দেখেন, যে কারা দুর্নীতি অভিযোগ আনা হয় যাদের বিরুদ্ধে এবং তাদের মধ্যে যাদেরকে ধরে অভিযুক্ত করে, তাহলে আপনি দেখবেন যে আজ পর্যন্ত কোনো সরকার নিজের সময় তার কোনো লোককে দুর্নীতিগ্রস্ত মনে করেনি। তাহলে এটা ইচ্ছার ব্যাপার। আর আপনি যদি আমাদের মতো একটা দেশ যদি ইচ্ছা দেখাতে পারে যে আমি এই চুরির টাকা ফেরত আনবো, তাহলে তো আমার মনে হয় যে কোনো দেশ সমর্থন করবে। কারণ আমরা বস্তুতপক্ষে সারা পৃথিবীতে একটা চোর আক্রান্ত দেশ হিসেবে পরিচিত। তো প্রক্রিয়াটা তো জানাই আছে, কোকোর ক্ষেত্রে যেটা হয়েছে সেরকম ভাবে আপনি যদি হাজার হাজার টাকা খরচ না করেও আপনি সহজেই একটা প্রতিষ্ঠিত করতে পারেন একটা প্রক্রিয়া। এবং সে ব্যাপারে সাহায্য দেওয়ার জন্য ইন্টারপোল আছে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আছে। তারা কেন এই ব্যবস্থাটাকে সুদৃঢ় করেছে? কারণ তারা মনে করে যে টেরোরিজমের টাকাটা ঘোরাফেরা যখন করে, ঠিক এইভাবে এই টাকাটা, প্রক্রিয়াটা খুব একটা আলাদা না। টেরোরিজমের টাকা হাঁটাচলা করা আর চুরির টাকার হাঁটাচলা করা, অতএব সেই প্রক্রিয়ার মাধ্যমেই তারা ধরতে পারবে। আর এই 3200 টাকা পেয়েছেন তারা যে দেশেরই নাগরিক হন না কেন, বাংলাদেশের নামে যদি আছে, তার মানে তাদেরকে আইডেন্টিফাই করতে হয়েছে যে আমরা কোনো না কোনো ক্ষেত্রে বাংলাদেশি। সে টাকাটা আনাটা সম্ভব, হয়তো আগামী 5 বছর লাগতে পারবে, কিন্তু উৎসাহ তো দেখাতে হবে। তখন রাজনৈতিক কারণ ছাড়া যদি আমাদের উৎসাহ না হয় চোর ধরার, তাহলে প্রত্যেক সময় সরকারে এই চোরটা থাকবে। আমার মনে হয় এই সংকটটা এখানে, এটা মূলতই রাজনৈতিক সংকট। আহসান এইচ মনসুর, এই যে টাকাগুলি যাচ্ছে, এবং আমরা জানি যে সারা পৃথিবীতে সেন্ট্রাল ব্যাংকগুলিরও এক ধরনের কেন্দ্রীয় বিশ্বব্যাপী সংস্থা আছে, এবং এই ধরনের অর্থ মনিটর করবার জন্য সংস্থা আছে। তো তারা কতটুকু বাংলাদেশ থেকে যদি এফোর্ট নেওয়া হয়, তাহলে আসলে নেটওয়ার্কিংটা কতটুকু আছে যেটা সত্যিকারের সহযোগিতা পাওয়া যাবে? এই 9/11-এর পরের থেকে আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল সার্কেলে বড় রকমের চেঞ্জ হয়েছে এই টাকা পাচারকে রোধ করার ব্যাপারে। এটার ব্যাপারে IMF-এর মাধ্যমে এবং বিশেষ করে ইউএসের পৃষ্ঠপোষকতায় যেটা করা হয়েছে, AML-CFT বলে অ্যান্টি মানি লন্ডারিং ল করা হয়েছে, এবং এটা মোটামুটি দুনিয়ার সব দেশে এখন এটা সিগনেটারি, বাংলাদেশও এটা সিগনেটারি। কাজে বাংলাদেশ কিন্তু অব্লিগেটেড, যদি কোনো দেশ বলে যে আমার দেশ থেকে বাংলাদেশে টাকা আসছে, বা কোনো সন্দেহ হয় যে বাংলাদেশের টাকা কোনো দেশে গেছে এবং টেররের ফাইন্যান্সিং বা কোনো কারণে ব্যবহার হতে পারে, তাহলে এটা ইনভেস্টিগেশন তারা বাংলাদেশ সরকারকে করতে বলবে, এবং তারা নিজেরাও এখানে এসে সেটাকে সহায়তা করতে পারে। যে কারণে FBI থেকে কোকোর ক্ষেত্রে সাক্ষী দিতে এসেছিল তারা, এবং তারা সাক্ষী দিয়েছে যে জলজ্জন্তভাবে যে এটা আসলে এটা হয়েছে, অ্যান্টি মানি লন্ডারিংয়ের ব্যাপার ঘটেছিল। তো একইভাবে আমরা এটা করতে পারি। বাংলাদেশ আবার সিগনেটারি হচ্ছে FATF বলে একটা অর্গানাইজেশন আছে, যাদের মেইন রোলটাই হচ্ছে এই ফাইন্যান্সিয়াল টেরোরিজম রিলেটেড ফাইন্যান্সিং বা অ্যান্টি মানি লন্ডারিং রিলেটেড ফাইন্যান্সিংয়ের ব্যাপারে তারা সার্ভেলেন্সটা করে, এবং বাংলাদেশ তারও সিগনেটারি মেম্বার কান্ট্রি, এবং বাংলাদেশ এশিয়ান FATF-এরও মেম্বার কান্ট্রি। কাজে এশিয়ার মধ্যে বা আন্তর্জাতিকভাবে যদি কোনো কিছু তাদের নজরে আসে, বাংলাদেশ সরকার চাইলে পরে
তারা সেটা তাদেরকে শেয়ার করবে। আমাদেরকে চাইতে তো হবে। আমরা যদি না চাই তাহলে তো কেউ আমাকে গিলিয়ে খাওয়াতে পারবে না। তো সমস্যাটা হচ্ছে ওইখানে, সদিচ্ছা। আমাদের সদিচ্ছার প্রকাশ আমরা দেখছিও না, দেখবও না, আশাও করি না আপাতত। তো এই যে যেটা বলা হচ্ছে যে কালো টাকা বা অবৈধ টাকা, সেই টাকাটার এখন পরিমাণ কতটুকু আপনারা অর্থনীতিবিদরা মনে করেন, এবং এটা দেশে কতটুকু আছে বা দেশের বাইরে কতটুকু আছে? টাকা উনি যে কথাটা বলছিলেন, বাংলাদেশের টাকা কিন্তু পৃথিবীতে প্রচুরভাবে আছে, প্রচন্ডভাবে আছে। আমার একটা সাধারণ হিসাবে ব্যাক অফ দ্য এনভেলপ ক্যালকুলেশনে এটা অ্যাজ মাচ অ্যাজ 250-300 বিলিয়ন ডলার হতে পারে। My কারণ God! বাড়ি ঘর সম্পত্তি প্রচন্ডভাবে বাঙালিদের আছে। আমার নিজেরও, আমি নিজে 27 বছর আমেরিকায় ওয়াশিংটনে ছিলাম, আমার নিজের বাড়ি ঘর দুটো এখানে রয়ে গেছে, বিক্রি করতে পারিনি। এইসব গ্লোবাল ইকোনমিক ক্রাইসিসের পরে দাম টাম কমে গেছে, বিক্রি করে রেখে দিলাম। তো সম্পত্তি বাঙালির প্রচন্ডভাবে বিদেশে আছে, কারণ তারা বিদেশে কাজ করছে, বিদেশে জীবিকা অর্জন করছে এবং ভালো আয়ও করছে, এবং সেটা কিন্তু সবভাবে অর্জিত আয়। সমস্যা যেটা হচ্ছে যে এটাকে ডিস্টিংগুইশ করা সম্ভব না আনলেস আমরা এইসব অর্গানাইজেশনের থ্রুতে বলি যে কোন টাকাটা কোথা থেকে উৎপত্তি হয়েছে। যে টাকাটা আমেরিকা থেকে উৎপত্তি হয়েছে বা লন্ডন থেকে উৎপত্তি হয়েছে, ওটা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সেটা সমস্যা হচ্ছে যে হ্যাঁ, ওই টাকাটা যদি আমরা আমাদের এখানে ডোমেস্টিক ইনভেস্টমেন্ট ক্লাইমেটটাকে যদি আমরা ইমপ্রুভ করতে পারতাম, তাহলে হয়তো এই 250 বিলিয়নের মধ্যে 2, 4, 5, 10 বিলিয়ন চলে আসতে পারতো। তার মানে আপনি বলছেন যে এই টাকাটা ভালো না খারাপ, কালো না সাদা, সেটা নির্ধারণ করতে হলে উৎসতেই ফিরে যেতে হবে। অ্যাবসলিউটলি, দ্যার ইজ নো আদার ওয়ে। কারণ এটা অরিজিনটাই তো হচ্ছে লিগ্যালিটি আর ইলিগ্যালিটির প্রশ্ন। আমি যদি সৎভাবে রোজগার করে থাকি তাহলে তো এটা নিয়ে আর কোনো প্রশ্ন উঠলো না। যদি আমার ওয়াশিংটনের বাড়ি কিনে প্রশ্ন করে, আমি সোর্স অফ ইনকাম সব দেখে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন বাঙালিকে যদি বলা হয় যে তুমি বেগমপাড়ায় বাড়ি কিনলে কিভাবে, সেটা সোর্স হতে দেখাতে পারবে বাংলাদেশ থেকে, কিন্তু আইনগতভাবে সে কিভাবে টাকা নেবে সেটা কিন্তু দেখাতে পারবে না। কারণ বাংলাদেশ সরকারের আইন কিন্তু ক্লিয়ার, একটা টাকাও বাংলাদেশ থেকে নেওয়া সম্ভব নয় আইনগতভাবে। ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন, আমি বাড়ি বিক্রি করলেও, আমার যদি বৈধ বিক্রিও হয়, তবুও আমার আইনগতভাবে আমি ওই টাকা কোথাও নিতে পারি না। এটা কিন্তু আইন আমাদের দেশে। কাজেই আইন মানেই হচ্ছে ওইটা লঙ্ঘন করলে ওটা বেআইনি হয়ে গেল। সেই হিসাবে কিন্তু অনেক কিছু বেআইনি হয়ে যেতে চায় এবং হচ্ছে। তো ওটাকে এখন আমরা কিভাবে দেখব? এটাকে আমি দুইভাবে দেখতে চাই। একটা হচ্ছে সামাজিক চেতনা, রাজনৈতিক চেতনা, যেটার মাধ্যমে আমরা দুর্নীতি, পলিটিক্যাল টেরোরিজমকে ঠেকিয়ে এর উৎসটাকে বন্ধ করতে পারি। আরেকটা যেটা করতে পারি, অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে বিনিয়োগকারীদের নিরাপত্তা বিধান করে আমরা টাকাগুলোকে আবার দেশে ফিরিয়ে নিয়ে আসতে পারি। টাকা কিন্তু বাঙালির কাছেই আছে, বাঙালির টাকা। কাজে বাঙালিকে বুঝাতে হবে যে এটা বিনিয়োগ তুমি দেশে করো, দেশে পরিবেশ ভালো, এখানে শান্তিতে সুন্দরভাবে বিনিয়োগ করতে পারবে, সে টাকা অবশ্যই নিয়ে আসবে। নিজাম চৌধুরী, এই যে টাকার কথা আমরা শুনছি, অনেক সংখ্যা যাই হোক না কেন, কিন্তু টাকা আছে। আমরা যতটুকু জানি যে ব্যাংক হিসেবে, ব্যাংকে টাকা রেখে গ্রোথের দিক থেকে আমরা পৃথিবীর যে কোনো দেশের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। অন্য যে কোনো দেশে যেখানে সিঙ্গেল ডিজিটে আপনাকে সুদ দিচ্ছে, লাভ দিচ্ছে, সেখানে আমরা ডাবল ডিজিটের অনেক উপরের দিকে, বেশি হেলদি ডাবল ডিজিট। তারপরেও এটা আসতে পারছে না কেন? যদি আমরা হাসান এইচ মনসুরের কথাই ধরে নিই যে কিছু টাকা ওখানে আছে। না, আমাদের দেশের টাকা আসছে না এটা তো ঠিক না। আমরা এই যে বিগত সরকার যখন ক্ষমতায় নিল, এই সরকারের আগের সরকার, বর্তমান আওয়ামী লীগ সরকারের আগে যখন শেখ হাসিনা ক্ষমতা নিলেন, তখন আমাদের রেমিটেন্সের পরিমাণ ছিল, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $3.5 বিলিয়ন। এখন এটা আমাদের এসে দাঁড়িয়েছে কোথায়? $21.3 বিলিয়ন। আমি কিছু পজিটিভ কথা বলতে চাই। ওনারা তো, আমি বিনয়ের সাথে একটু দ্বিমত পোষণ করছি যে আমাদের দেশ, আমাদের সরকার, প্রশাসন ইচ্ছা করে না, এই কথাটা কিন্তু সঠিক নয় বলে আমি দেখছি গত কয়েক বছর। বর্তমান সরকার আমাদের দেখছি কি, বিগত সরকারের কয়েকজন মন্ত্রীকে আমি দেখছি অ্যান্টি কারাপশন কমিশন তাদেরকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে তাদের আয়ের উৎস সম্পর্কে, তারা এত টাকা কোথায় পেল, তাদের ইনকাম কীভাবে হয়েছে। এটা কিন্তু আমি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যতগুলো সরকার ক্ষমতায় এসেছে আর কখনো দেখিনি। আমরা পজিটিভ সাইন কিন্তু দেখছি। এবং আপনারা হয়তো যারা, আমি আপনাকে আওয়ামী লীগকে দেখতে না পারি, তাহলে আমি বলবো এটা লোক দেখানো। আরে ভাই, লোক দেখানো তো কখনো জীবনে হয়নি, প্রথম তো হচ্ছে এগুলা। আমরা শুধু যদি নেগেটিভ কথা বলি,
মানুষ তো টাকা আনবে না, আমাদেরকে পজিটিভ টোন নিয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু নিজাম সাহেব, আমরা জানি না যে এই যে টাকা 3 বিলিয়ন থেকে 22 বিলিয়নে গিয়েছে, সেটা অর্থনীতির জন্য এই গ্রোথটা কতটুকু ভালো বা খারাপ সেটা নিয়েও বিতর্ক আছে। সেই বিতর্কটা আমরা আসলে আজকে যাওয়ার না, জন্য সেটা খুব তো আমরা যাচ্ছি ভালো না। জায়গা না। না, না, সেটা কিন্তু খারাপ ভালো আমরা প্রশ্ন না আরেকটা তো। বিরতি নিয়ে এসে আমরা এই জিনিসটাই আপনার কাছ থেকে জানতে চাইবো যে বিদেশ থেকে টাকা আসা বা বাংলাদেশ থেকে যেটা হাসান সাহেব বলছেন যে বাড়ি বিক্রির বৈধ টাকাও নেওয়া যাচ্ছে না, টাকার এই যে একমুখী গতি, সেটাও কি আমাদের বাংলাদেশি টাকা অন্য জায়গায় থেকে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব বিস্তার করছে কিনা, এই বিষয়টা একটু জানতে চাইবো একটা বিরতির পর। দর্শক, যাচ্ছে একটা বিরতিতে, আসছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। নিজাম চৌধুরী, যেটি জানতে চাচ্ছিলাম, এই যে টাকার একমুখী গতি বাংলাদেশ থেকে শুধু যেতে পারে আসতে পারে না, সেটাও কি এই ধরনের মানে সমস্যা তৈরি করছে কিনা? আমি মনে করি বর্তমান গ্লোবাল বিশ্বে সেটাও সঠিক নয়, যেটা আমরা অফলাইনে আলোচনা করতেছিলাম যে 1947 সালের আইন, যিনি এটা বললেন যে আমরা $10,000 বেশি দেশে বাইরে নিতে পারবো না। তাহলে আমি যদি সেখানে $2 লক্ষ ইনকাম করি, সেটা আমি আনতে কোনো বাধা নেই। আমরা যেমন একটা উদাহরণ দিই আপনাকে, আমরা এনআরবি ব্যাংক করেছি, আমরা সেখান থেকে $65-70 মিলিয়ন নিয়ে এসেছি ব্যাংক করার জন্য। এখন আমরা এখানে ফরেন ইনভেস্টমেন্ট হিসেবে এই টাকাগুলো আনছি। ইন দ্য লং রান আমাদের যখন আজ থেকে 5-7-10 বছর পরে যদি কখনো লাভ হয়, তাহলে এই লভ্যাংশটা যখন আমরা সেখানে নিয়ে যেতে চাইবো, হয়তো বা আমাদের ছেলেমেয়েরা এখানে আসবে না তাদের প্রয়োজনে, তখন যদি বলা হয় যে তুমি $10,000 বেশি নিতে পারবো না, তাহলে তো সেখানে একটা সমস্যা দাঁড়িয়ে যাবে। তাহলে ফরেন ইনভেস্টমেন্ট আপনাকে অ্যাট্রাক্ট করার জন্য আপনাকে বর্তমান আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে, বা আমি মনে করি এটা শুধু বাংলাদেশের জন্য নয়, পৃথিবীর বিভিন্ন দেশে এরকম ব্যাপার স্যাপার আছে যে আপনি যখনই টাকাটা দেশের বাইরে নিয়ে যেতে চান, এটা বিরাট একটা বাধা হয়ে দাঁড়ায়। আমি মনে করি এটার একটা রিথিঙ্কিংয়ের ব্যাপার এসে গেছে এই মুহূর্তে। আমরা একটা গ্লোবাল ভিলেজে বসবাস করছি, আমরা কিন্তু শুধু বাংলাদেশে বসবাস করছি না। আমি যেমন একটা, আপনি কথা বলছেন একমুখী নীতি, আমেরিকায় কিন্তু একটা লোক রিইনভেস্টমেন্ট করার সুযোগ আছে। আপনার যদি $1 মিলিয়ন থাকে, আপনি সেখানে বাড়ি কিনতে পারেন, গাড়ি কিনতে পারেন, আপনি অনেক কিছু করতে পারেন, আপনি সেখানে সিটিজেন হওয়ার সুযোগ আছে। কিন্তু সৌদি আরবিয়াতে, মিডল ইস্টে একটা লোক যদি মিলিয়নস অফ ডলার কামাই করে, তার কিন্তু সেখানে রাখার কোনো উপায় নেই, সেগুলো একমুখীভাবে আসতেই হবে। সেই টাকাগুলোই ম্যাক্সিমাম টাকা হচ্ছে আপনার এই $21 বিলিয়ন। এখন আপনি হয়তো বলছেন যে এই টাকাগুলো কিন্তু অর্থনীতির জন্য ভালো কিনা। অবশ্যই অর্থনীতির জন্য খারাপ কিছু না। যেমন আমরা পদ্মা সেতুর জন্য টাকা পাইনি, বিভিন্ন দেশে বিভিন্ন কারণে আমরা পাইনি, আমরা কিন্তু এখন পদ্মা সেতুর জন্য আমাদের রিজার্ভ থেকে আমরা ব্যবহার করতে পারবো। সেটা কোনো দিক থেকে আমি খারাপ বলে মনে করি না। আমরা নিজের অর্থায়নে পদ্মা সেতু করতে পারবো। তেমনিভাবে ইনফ্রাস্ট্রাকচার করার জন্য একটা দেশের অর্থনীতির পূর্ব শর্ত হচ্ছে সেই দেশের ইনফ্রাস্ট্রাকচার হতে হবে উন্নত মানের, বিশেষ করে আপনার রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, বিদ্যুৎ, পাওয়ার, এগুলো ছাড়া কোনো দেশ এগোতে পারবে না। আমরা যে স্বপ্ন দেখছি 2021 সালে একটা মধ্যম আয়ের দেশ, এবং 2041 সালের মধ্যে বাংলাদেশকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্যাংককের মতো একটা দেশে পরিণত করব, সেটা করার জন্য আমাদেরকে বিশ্বের অর্থনৈতিক অন্যান্য দেশগুলোর সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদেরকে কিছু ইকোনমিক রিইনস্ট্রাকচার করতে হবে, যেটা বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় মিলিয়ে আমাদেরকে নতুন করে, ওনাদের মতো অর্থনীতিবিদরা সবাই মিলে নতুন করে ভাবনার বিষয় আছে বলে আমি মনে করি এবং বিশ্বাস করি। মনসুর সাহেব, আমি চলে যাব ওই জায়গাটিতে, যে এই যেই টাকাগুলি দেশের বাইরে আছে এবং আমরা মনে করছি, ধারণা করছি যে এইগুলির উৎসর মধ্যে খুব বেশি স্বচ্ছতা নেই, কারণ আমরা জানি যে বাংলাদেশ থেকে টাকা যাওয়ার কোনো সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়েছে এবং তারা বলছে যে দুদক এই বিষয়ে হয়তো উদ্যোগ নিতে পারে। তো এই ব্যাপারটি আসলে কাদের, মানে বেড়ালের গলায় ঘণ্টা বাঁধার দায়িত্বটি আসলে কোন সংস্থার? বেশিরভাগ সময় কিন্তু আমরা দেখি যে নানান সংস্থা নানান দিকে আঙুল তুলে। দুর্নীতি দমন এটা তো অবশ্যই দুদকেরই দায়িত্ব, এবং বাংলাদেশ ব্যাংক যেটা করতে পারে দুদকের কাছে রেফার করে দিতে পারে। বাংলাদেশ ব্যাংকের কোনো ক্ষমতা নাই বা তাদের কোনো ক্যাপাসিটিও নাই, এবং আইনগত কোনো অধিকারও নাই কাউকে ধরে নিয়ে আসার বা কারোর বিরুদ্ধে চার্জশিট সাবমিট করার। কারণ তদন্ত করবে কে? বাংলাদেশ ব্যাংকের কোনো তদন্ত কর্মকর্তাও নেই। তাদের যেটা আছে ব্যাংক ইন্সপেক্টরস আছে, তার বেশি তো নাই। তারা তো ফরেন্সিক যে অ্যানালাইসিস করা, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের ফরেন্সিক অ্যানালাইসিস আছে,
সেটা করার মতো তাদের কোনো সক্ষমতাও নাই এবং আইনগত অধিকারও নাই, সেটা আছে দুদকের কাজে। দুদকের মাধ্যমে এটাকে করতে হবে। এখন যেটা প্রশ্নটা আসে, আমাদের দুদক কি সেই দুদক যেটা করার মতো সদিচ্ছা তাদের আছে বা তাদের সেই মনোবল আছে? আমার মনে হয় না। তাহলে পরে আমরা আজকে দুদককে নিয়ে এই হাসি তামাশা করতাম না, যেটা আমরা সবাই করে থাকি। কারণ এটা একটা, কালকেও একটা বলছে, এটা একটা পোষা বেড়ালের মতো হয়ে গেছে, দুধ খেলে দুধ খেয়ে চলে যায়, এটা দিয়ে কোনো কাজ হবে না। ভারতের মতো থাকতো দুর্নীতি দমন কমিশন, যারা সিটিং দুটো ক্যাবিনেট মিনিস্টারকে কংগ্রেসের সময় এই গত 1 বছর 2 বছরের মধ্যে ধরে নিয়ে জেলে পুরে দিল। কেন? কয়লা কেলেঙ্কারি এবং টেলিফোনের কেলেঙ্কারি। এই যে সৎসাহস একটা অর্গানাইজেশনের আছে, ভারতের মতো ইলেকশন কমিশন যদি থাকতো, মমতা ব্যানার্জি যখন বলল যে আমি চিফ সেক্রেটারিকে সরাবো না, তারা কোনো কথা বলে নাই, তারা বলছে চিফ সেক্রেটারি মাস্ট গো। আলটিমেটলি চিফ মিনিস্টার ব্যাকড অ্যাওয়ে, চিফ মিনিস্টার তাকে ট্রান্সফার করতে বাধ্য হলো, কারণ কনস্টিটিউশন পারমিট করছে অর্গানাইজেশনকে এই ক্ষমতা প্রয়োগ করার। আমাদের যেটা সমস্যা হয়েছে, আমাদের কনস্টিটিউশনাল রাইটস দেওয়া আছে, কিন্তু যে কর্মকর্তারা এটার নির্ধারক, তারা সেই সৎসাহস দেখাতে পারছে না। তার চেয়ে আছে পরমুখা ব্যক্তি, কখন নির্দেশ আসবে উপরতলা থেকে আমাকে কি করতে হবে, তখন আমি করব। তারা কিন্তু তারা করবে না। কাজে এই অবস্থার প্রেক্ষাপটে অবশ্যই আমরা আশা করতে পারি, কিন্তু আশাভঙ্গ হওয়ারই সম্ভাবনা বেশি। হাসান ভাই, একটু জানতে চাইবো যে এই অস্বচ্ছতার প্রশ্ন উঠছে এবং সেখানে আমরা জানি যে যেই টাকাগুলি কালো টাকা বা সৎভাবে উপার্জন হয়নি বলে আমরা মনে করছি, সেই টাকাগুলি যেখানে থাকছে সেই দেশগুলির সততা নিয়ে আমাদের কিন্তু ধারণার দিক থেকে খুব বেশি প্রশ্ন নেই, সেটা সুইজারল্যান্ডই হোক আর সেটা হংকংই হোক। এবং এইসব দেশে বড় বড় প্রতিষ্ঠান আছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আছে, বাংলাদেশেও আছে, ওখানেও আছে। তো এই ধরনের টাকা এরকম দরিদ্র দেশ থেকে যে ধনী দেশগুলোতে যাচ্ছে, সেগুলি নিয়ে কি আন্তর্জাতিক এই সংস্থাগুলির কোনো উদ্বেগ, উৎকণ্ঠা বা কর্মসূচি আছে? সুইজারল্যান্ডের ক্ষেত্রে তারা হঠাৎ করে আবিষ্কার করলো যে পৃথিবীটা পাল্টে গেছে। কারণ 9/11-এর আগে কিন্তু তাদের কোনো চিন্তা ভাবনা ছিল না, তারা ভেবেছিল হারামের টাকাগুলো ওখানেই থাকবে, কিন্তু এখন তারা পরিবর্তন করছে। দ্বিতীয়ত কানাডা, যেখানে অনেক বাংলাদেশের অবস্থাপন্ন মানুষ ইনভেস্টার্স ভিসা নামে তারা গেছে এবং ওরা কোনো প্রশ্ন করেনি, 100,000, 500,000, $500,000 দিয়ে ইউ কুড বাই। এবং কিছুদিন আগে বিবিসির একটা রিপোর্ট করেছে কত দেশ আছে যেখানে $1 মিলিয়ন দিলে তখনই সিটিজেনশিপ দিয়ে দেওয়া হয়। এই ব্যবস্থাগুলো ক্রমে চাপের মুখে পড়ছে। তো তাহলে আমার যেটা মনে হয়, পৃথিবী যেহেতু অর্থনৈতিক মন্দা এবং 2008 সালের ক্র্যাশের আগে পৃথিবীর অর্থনীতিটা খুব উঠছিল, সেটা ধাক্কা খেয়েছে এবং পশ্চিমা দুনিয়ায় অনেক বেশি ধাক্কা খেয়েছে। পশ্চিমা দুনিয়া অনেকগুলো পরিবর্তনের মধ্যে একটা হচ্ছে চীন এবং ভারতে অবস্থাপন্ন মানুষ অনেক তৈরি হয়েছে। এরা গিয়ে পশ্চিমে গিয়ে সম্পত্তি কিনছে, পশ্চিমে গিয়ে তারা ব্যবসা করছে। সেই দেশের মানুষগুলো এখন চাপ দিচ্ছে যে এই যে টাকাটা এসে, মনে করেন বিলেতে যে বাড়ির দাম বেড়েছে, হিস্টোরিক্যালি তাদের এত ইতিহাসে সবচেয়ে বেশি দাম এখন, এর বেশিরভাগ বাড়ি কিনছে কিন্তু চাইনিজরা। তারা বলছে যে চাইনিজরা যে হালাল টাকা দিয়ে বাড়ি কিনছে কিনা এটা আমাদের প্রমাণ করতে হবে, কারণ সাধারণ মানুষ, বিলেতের সাধারণ মানুষের উপরে এই জিনিসটা প্রভাবিত করছে। তো চাপটা আসছে, এতদিন পর্যন্ত যদি নিজে নিজে আসতে দাও, আমাদের কোনো অসুবিধা নেই। আগে বিদেশে কোম্পানিগুলো, মনে করেন এসএনসি লাভলিন, কানাডার সবচেয়ে বড় যে কোম্পানি, তারা দুনিয়ার বহু জায়গায় এরকম 2 নম্বরই ব্যবসা করেছে, চুরি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও যেমন করছে, তাদের বিরুদ্ধে এবার আইনের মধ্যে তাদের ব্যবসাও দেওয়া হচ্ছে। দ্যাট ইজ দ্য লার্জেস্ট। কিন্তু আমার যেটা মনে হয় ট্রেন্ডটা হচ্ছে যে এই রকম 2 নম্বরই পয়সা নিয়ে বিপদ হচ্ছে অনেক। এই 2 নম্বরই পয়সা নিয়ে যারা অবস্থাপন্ন দেশেই তো যায় এই টাকাটা, এটা তো গরিব দেশে আর যায় না। এই টাকাটা সবসময় তারা সদ্ব্যবহার করতে পারছে না এখন। এবং এই অবস্থাতে আমার মনে হয় সারা পৃথিবীতেই ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনটা অনেক বেশি হবে। আমরা ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনটা দিয়েই আসলে শেষ করব, তার আগে একটা বিরতি নেব, কারণ ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন যদি সারা বিশ্বে একটা সূত্রে গাঁথা হয় তাহলে নিশ্চয়ই এটা মানে সিঙ্গেল আউট করা অনেক সহজ হবে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি।
বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। নিজাম চৌধুরী সাহেবের কাছে ফিরে যাব একটু, যে আপনি বলছিলেন যে বিদেশের যারা বাংলাদেশি যারা সেখানে থাকেন তাদেরও কিছু টাকা সেখানে আছে, এবং একই সঙ্গে বাংলাদেশ থেকেও অনেকে টাকা নিয়ে যান, যদিও আমরা জানি যে একমুখী টাকা। তো এই ভালো এবং খারাপের মধ্য থেকে বেছে কিভাবে আনতে পারবে বাংলাদেশ তার প্রয়োজনীয় টাকাটা, সেটার জন্য কি ধরনের উদ্যোগ প্রয়োজন আছে? না, আমরা বাংলাদেশ ওইসব দেশ থেকে টাকা আনার ব্যাপারে এখানে দুটো ব্যাপার আছে। একটা হলো যেগুলা হুন্ডির মাধ্যমে অথবা চুরির টাকা এদেশ থেকে চলে গেছে, সেগুলোই তো আমরা আনার চেষ্টা করব। একটা লোকের লিগাল টাকা সে যদি ইচ্ছা করে এখানে না আনে, সেটা হলো ভিন্ন হিসাব। আমরা আজকে আলাপ করছি যে ইদানিংকার খবর যে 3200 কোটি টাকা বা যতগুলো এখান থেকে চলে গেছে। আমরা সুইস ব্যাংকের কথা স্পেসিফিকলি বলা হয়েছে এখানে, পত্রিকার যে নিউজটা আসছে। সুইস গভর্নমেন্টের একটা নিয়ম আছে, তাদের কনস্টিটিউশনালি একটা ব্যাপার আছে যে ব্যাংকগুলোকে বিদেশি ডিপোজিটারদের সিক্রেসি মেনটেন করা, এটা হলো তাদের নাম্বার 1 কনস্টিটিউশনাল বাইন্ডিং। কিন্তু 9/11-এর পরে সারা ওয়ার্ল্ডের চাপে পড়ে, বিশেষ করে বিভিন্ন বড় বড় দেশগুলো তাদের উপরে যখন জঙ্গি অর্থায়নের ব্যাপারে চাপ দিলেন, তখন তারা আস্তে আস্তে কিছুটা ইনফরমেশান দিচ্ছে। ঠিক তেমনিভাবে ওই সূত্র ধরে যদি বাংলাদেশ গভর্নমেন্ট অথবা যে বাংলাদেশ ব্যাংক অলরেডি ঘোষণা দিয়েছে যে তারা এ ব্যাপারে খোঁজ খবর নেবে এবং সেখানে তারা চিঠিপত্র লিখে জানতে চাইবে, বাংলাদেশ ব্যাংক জানার পরে যদি আমাদের দেশের কোনো লোক সেখানে টাকা ডিপোজিট এখান থেকে সরাসরি কোনো অন্যায়ভাবে উপার্জিত টাকা সেখানে থাকে, আমি মনে করি সেই টাকাটা নিয়ে আসা যেমনিভাবে অতীতে আনা হয়েছে এটা কোনো সমস্যা হওয়ার কথা না। এবং উনি যে বললেন যে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কোনো ক্ষমতা নেই যে তারা এই টাকাটা সেখানে ইনভেস্টিগেট করে আনতে পারবে, কিন্তু অ্যাটলিস্ট তারা জানতে পারবে। যদি সুইস ব্যাংক তাদের ইনফরমেশনটা রিলিজ করে, তাহলে অন্ততপক্ষে আমরা এখানে পত্রিকার মাধ্যমে সবাইকে, দেশবাসীকে জানাতে পারবো কারা কারা সেখানে টাকা জমা রেখেছেন। তারপরে এসএসসির মাধ্যমে সেটা আনাটা কোনো কঠিন ব্যাপার হবে না। এবং আমি মনে করি বর্তমান সরকারের যে আমরা সদিচ্ছাটুকু দেখছি, তাদের নিজের মন্ত্রীদেরকেও তারা ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে কারো কোনো, এবং এমপিদেরকে আমি দেখছি সিটিং এমপিকেও, চট্টগ্রামের একটা এমপিকে ধরে এনে এসএসসির জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং বর্তমান কয়েকজন এমপিকেও অ্যান্টি কারাপশন কমিশন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এইভাবে যদি চলতে থাকে, আমি খুবই আশাবাদী যে আমাদের যে স্বল্প পরিমাণ টাকার কথা বলা হচ্ছে বাইরে চলে গেছে, এছাড়াও আমাদের দেশে কিন্তু কালো টাকার পরিমাণ আপনি যেটা বলছেন সেটাকে আমরা বিভিন্ন সরকারি বারবার সুযোগ দেওয়া হচ্ছে যে এগুলাকে মূল ধারায় ফিরিয়ে আনা হোক। এগুলো যদি করা হয় তাহলে আমাদের ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন অবশ্যই ফিরে আসবে এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ফিরে আসা সম্ভব। আহসান এইচ মনসুর, ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন সেইটা আসলে বৈশ্বিক পার্সপেক্টিভে যদি বলি, তাহলে এটা কি ধরনের হলে পরে আমাদের জন্য এটা সুবিধাজনক হয়? ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন আমাদের আভ্যন্তরীণ এটা বড় একটা সমস্যা। আমি বলি, নাম না বলেই বলছি, আমি আমাদের দেশে বড় বড় কিছু কোম্পানি, মানে যারা কোম্পানি বলবো বা কংগ্লোমারেটস বলবো আছে, যারা 10-12 হাজার কোটি টাকা আমাদের ব্যাংকগুলো থেকে নিয়েছে। তাদের কোনো সামর্থ্য নাই, কোনো অ্যাসেট নাই টু জাস্টিফাই ওই পরিমাণ টাকা, যেটা $1 বিলিয়ন উপর লোন নেওয়ার মতো, কিন্তু তারা নিয়ে যাচ্ছে। এরকম টেলিভিশন স্টেশনও তারা করছে, এবং তারা 50, 60, 100 কোটি টাকা দিয়ে নতুন কিছু ভেঞ্চার করছে, যেটা কোনো লাভ আসবে না, কিন্তু তাদের নাম হবে। এই ধরনের প্রক্রিয়া খুবই প্রচণ্ডভাবে দুঃখজনক হলেও ঘটছে। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিন বা মেলডাউনের একটা পূর্ব লক্ষণ। আমি মনে করি যে সরকার যদি এবং আমাদের সেন্ট্রাল ব্যাংক এই বিষয়ে খুব দ্রুত নজর না দেয়, চিটাগংয়ে যেটা হয়ে গেল খুব ক্ষুদ্র আকারে হয়েছে, যেখানে বেশ কয়েক হাজার কোটি টাকা প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো ধরা খেয়ে গেছে। বড় বড় গ্রুপ, তারা নামে বেনামে জমি, হলমার্কের যখন প্রথম দিন আসে বললো যে আমি 5 গুণ টাকা শোধ করে দেব, এইসব বড় বড় কোম্পানির কোনো সামর্থ্য নাই এই 10-12 হাজার কোটি টাকা দেওয়া। তারা ধার নিয়েই যাচ্ছে এবং ব্যাংকগুলো তাদেরকে দিয়েই যাচ্ছে। কোনো ধরনের অ্যাসেসমেন্ট হয় না, এবং একজন আরেকজনের সাথে একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে যে কত টাকা একটা গোষ্ঠী নিতে পারে সেটা যে একটা লিমিট করে দেওয়া, এবং সেই ব্যাপারে সক্রিয়ভাবে ওটাকে বন্ধ রাখার চেষ্টা করা, সেই প্রচেষ্টা না নেই, ফাইন্যান্সিয়াল মেলডাউন কিন্তু আমাদের বেশি দূরে থাকবে না। আমাদের সতর্ক হতে হবে। আহসান ভাই, আপনার কাছ থেকে শুধু শেষ কথাটা জানতে চাই যে পলিটিক্যাল উইলটা আসলে কোন পর্যায় থেকে দরকার?
আমার মনে হয় পলিটিক্যাল উইল যদি প্রকাশ করতে হয় আমাদেরকে, আমাদের দেশে যতগুলো কমিশন আছে এবং বাংলাদেশ ব্যাংক সহ যেগুলো আমরা বলবো যে রেগুলেটরি কমিশন, এদেরকে স্বাধীন করতে হবে। তাহলে বাংলাদেশ ব্যাংকও স্বাধীনভাবে করতে হবে, সম্পূর্ণরূপে রাজনীতিক প্রভাব মুক্ত। আমাদের অ্যান্টি কারাপশন কমিশন যেহেতু গবেষণাটা করেছি, আমি জানি যে অ্যান্টি কারাপশন কমিশন চাইলেও তার ক্ষমতা নেই এবং অন্যান্য প্রতিষ্ঠান আমরা মনে করি যে এই স্বাধীনতাগুলির মধ্য দিয়ে এই জিনিসগুলিও আসবে এবং আমাদেরও মানে উদ্দিষ্ট স্বাধীনতাও হয়তো সাধারণ মানুষের নতুন দিন চলে আসবে। দেখবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আবার আগামীকাল।